আমরা সংবাদের মাঝে মাঝে কিন্তু আমাদের দেশের বাইরের মধ্যপ্রাচ্যের প্রতিনিধিদের সাথে আসলে যে কথা বলে জানছিলাম যে প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরবার যাদের কথা রয়েছে বা যারা বাংলাদেশ থেকে যাবেন বিভিন্ন এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই যুদ্ধের পর সেখানে তাদের কি অবস্থা হচ্ছে সেই খবর আমরা শুনছিলাম। এখন আমরা ফিরতে চাই আমাদের দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হয়েছেন আমাদের সাথে। মাইনুল মারুফ, আমরা জানি যে এরই মধ্যে অনেক ফ্লাইট বাতিল হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রীও আপনাদের সাথে কথা বলেছেন। অনেকেই হয়তো কিছুটা ধৈর্য ধরে সময় নিয়ে এয়ারলাইন্সের যেই সংস্থাগুলো রয়েছে তাদের সাথে কথা বলে হয়তো একটা সিদ্ধান্ত জানানোর বিষয় রয়েছে। কেমন করে একটু আমাদেরকে বলবেন যে এই বিষয়টি কেমন করে আসলে বাংলাদেশ সরকার নিরসন করবে, কি পরিকল্পনার কথা তারা আসলে জানাচ্ছেন? কারণ অনেকের আসলে এখানে জীবিকার সাথে সম্পর্ক রয়েছে, আর অনেকে ঢাকার বাড়ি থেকে এসেছেন, তারাও আসলে ঠিকমতো এখানে থাকবার ব্যবস্থা পাচ্ছেন কিনা, সেই বিষয়গুলো আসলে আপনার নজরে কি আসছে? তানিয়া, আজ সারা দিনই কিন্তু এটি কিন্তু মূল খবর ছিল। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আমরা যখন এসেছি বিমানবন্দরে তখন থেকেই কিন্তু দেখছি একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 28টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আরও কিন্তু ফ্লাইট বাতিল হতে পারে। যেমন আরও 2টি ফ্লাইট রয়েছে রাতে, সেই 2টি ফ্লাইটের ব্যাপারে মন্ত্রী আমাদেরকে যেমনটা জানিয়েছেন সেই 2টি ফ্লাইটও কিন্তু বাতিল হতে পারে এবং অর্থাৎ প্রায় 30টির মতো ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে যাত্রীরা যেতে পারবেন না তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আজকের জন্য। এবং পাশাপাশি যারা বিদেশগামী আছেন তারা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হন, আর তাদের জন্য যা যা করণীয় সরকারের পক্ষ থেকে সে সকল ব্যবস্থা নেওয়া হবে বলেও কিন্তু জানানো হয়েছে আমাদেরকে। এর পাশাপাশি আজকে যেই যাত্রীদের কথা বলছিলাম যে এর মধ্যে 850 জনের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকার থেকে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে বিমানবন্দরে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন। তারা যেমনটা বলছেন যে তারা এখানে বিমানবন্দরে আসার পর জানতে পেরেছেন যে তাদের বিমানটি বাতিল হয়েছে এবং তারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন যদি বা পরবর্তীতে কোনো আপডেট জানানো যায়। এবং অনেকে দেখেছে যে রাতের বেলা এসেছেন, তাদের থাকা খাওয়ারও কিন্তু বিষয় ছিল এবং অনেকে কিন্তু দেখেছে যে বাসায় ফিরে গেছেন, আবার কেউ কেউ অপেক্ষা আছেন। এমন একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আজকে আপনার ফ্লাইট কখন ছিল এবং এখন পর্যন্ত আপনার কি কি জানানো? আমার ফ্লাইট ছিল 5টা 10 মিনিটে, সেটা হইল ঢাকা টু মাসকাত, যাব আমি রিয়াদে। মাসকাতে হওয়ার কারণে পুরো ফ্লাইটটাই আমার বাতিল হয়ে গেল, অথচ রিয়াদের ফ্লাইট আছে, ওকে আছে, গেট খোলা আছে, আর আমার যাব রিয়াদে মাসকাতের জন্য আমার ফ্লাইটটাই ক্যান্সেল। আপনাকে আপনার ভিসার মেয়াদ কয়দিন আছে এবং পরবর্তীতে এখন পর্যন্ত সরকার থেকে আপনার আজকে রাতে থাকা খাওয়ার বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা? সরকার থেকে সুযোগ সুবিধা দেবে বললো, কিন্তু সেটা তো এখনো পাইনি। আর এখন আমরা অপেক্ষা করছি, এজেন্সি থেকে জানানো হয়েছে আপনারা অপেক্ষা করেন, আমরা জেনে আপনাদের আপডেট জানাচ্ছি, সেই অপেক্ষায় আমরা আছি। আর আমার এই ভিসার মেয়াদ এই যে আপনার মার্চের 3 তারিখে শেষ। আজকের আমার ফ্লাইট, এখন আমি কি করবো সেটা কোনো কিছু ভেবে পাচ্ছি না। জি, যেমনটি বলছিলেন যে ওনার আর তিন দিনের মতো মেয়াদ আছে ভিসার এবং এরপর কিন্তু তিনি আর যেতে পারবেন না। এবং তিনি বলছিলেন যে এমন পরিস্থিতিতে তিনি কী করবেন সে বিষয়টি এখনও তিনি সরকার পক্ষ থেকে কিন্তু কোনো নির্দেশনা কিন্তু দিক নির্দেশনা পাননি বা এজেন্সির কাছ থেকেও। তবে তিনি প্রত্যাশা করছেন যে দ্রুতই। মাইনুল মারুফ, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে সেখানে যারা প্রবাসে যাবেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেসব যাত্রীরা রয়েছেন, যে ভোগান্তিতে এর মধ্যে তারা পড়েছেন, কারণ এখন পর্যন্ত এজেন্সিগুলো পরিষ্কার করে জানাতে পারেনি যে তাদের ফ্লাইটগুলো কবে নাগাদ আবারও চলবে এবং অনেকের যেহেতু মেয়াদ শেষও হয়ে যাচ্ছে তারা নিশ্চয়ই কাজের ক্ষেত্রে একটা জটিলতায় পড়বে। আনিসুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। প্রথমত এই বিষয় নিয়ে আপনার কাছে মন্তব্য আমরা জানতেই চাই যে প্রবাসী যারা হয়তো হয়তো কিছুদিন যাদের মেয়াদ আছে তারা হয়তো ফিরে যাওয়ার জন্য আজকে এসেছিলেন, কিন্তু সম্ভব হচ্ছে না এই যুদ্ধের কারণে। এর ফলে কি ধরনের প্রবাসীদের উপর এই যে অনেকে হয়তো দেখা যাবে কর্মসংস্থান হারাবেন সময় মতো উপস্থিত হতে না পারলে, এটা যেমন একটা বড় একটা আমাদের দেশের জন্য আসলে বলা যায় একটা চাপও তৈরি হয়। এবং একই সাথে যখন হরমুজ প্রণালীতে যখন বন্ধ করে দেয় ইরান, এবং একই সাথে তখন বলাই হচ্ছে যে তেলের দাম এখন হয়তো বিশ্বব্যাপী অনেক বেড়ে যাবে। আমাদের মতো দেশে যে কোনো একটা কিছু বাড়লে অন্য দেশে তেল হোক বা স্বর্ণের দাম হোক, আমরা দেখি তার প্রভাব কাঁচা বাজারে কাঁচা মরিচ থেকে আসলে শুরু হয়, সেখানেও একটা প্রভাব পড়ে। তো এই যুদ্ধের এই ঘটনাগুলোও তো আমাদের দেশের অর্থনীতির উপর একটা প্রভাব পড়বে, আপনার কাছে কি মনে হয় এবং কেমনটা পড়তে পারে?
জি, আপনি প্রথম কথাটি বলে নেই, বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যান পাওয়ার আপনার হলো যে আছে হলো মধ্যপ্রাচ্যে, এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স পাই, এবং এই রাষ্ট্রগুলোর নেচারটা এতটাই খারাপ যে, এবং সেখানে আমাদের এম্বাসি গুলো আমরা বলবো যে এরা প্রো পিপুল না, পিপুল বান্ধব না। কারণ হলো ভিসার এবং সিটিজেনশিপ, সেখানে থাকার পারমিশনটা এতটা রেস্ট্রিক্টেড যে একটা ফ্লাইটের সাথে অনেকগুলো মানুষের রুজির অনেক ব্যাপার জড়িত, অনেক ইকোনমি জড়িত। সো এই ক্ষেত্রে আমাদের নতুন গভর্নমেন্ট, নতুন মন্ত্রী পরিষদ বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অ্যাক্টিভ রোল প্লে করবে। সাথে সাথে আমাদের যে সমস্ত এম্বাসিগুলো আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রগুলোতে, এই এম্বাসিগুলোতে মানে অ্যাক্টিভ একটা রোল প্লে করতে হবে। এম্বাসিগুলোতে আমাদের শ্রমিকদের সাথে যে ধরনের অ্যাপ্রোচ এবং যে ধরনের বিহেভ করে, সেটা যদি আপনি সচক্ষে দেখেন, আপনি আসলে অনেক কথা বলার এখানে আছে। আর দ্বিতীয়টা হলো যে ইকোনমি, বাংলাদেশের ইকোনমি অবশ্যই প্রভাব পড়বে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং এরপরে যদি আপনার হুতিরা আক্রমণ শুরু করে দেয়, তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এবং আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশনাল কালচার হচ্ছে যে তেলের বিশ্ব অর্থনীতিতে তেলের দাম বেড়ে গেলে, আপনি যথার্থ বলেছেন যে মরিচের দাম পর্যন্ত বেড়ে যায়। কারণ হচ্ছে আমাদের মার্কেট কন্ট্রোলিং পলিসিটা আমাদের খুব দুর্বল। আমাদের এই মার্কেটগুলোতে অনেক মধ্যস্বত্বভোগী আছে, যুদ্ধের দোহাই দিয়ে, এই রমজান মাসে রমজানের দোহাই দিয়ে খাদ্যদ্রব্যের কি পরিমাণে দাম বাড়িয়ে দেয়। শশার দাম আমাদের প্রথম দিকে কত ছিল, আর এখন একটু কমে আসছে, আকাশচুম্বী দাম হয়। কারণ হলো আমাদের এখানকার যারা বিজনেসম্যান আছেন, সরি টু সে, মানে তারা আপনার হলো যে অসৎভাবে অনেক টাকা ইনকাম করতে চায় বা মধ্যস্বত্বভোগী এবং আছেন। আমাদের যে নতুন গভর্নমেন্ট আছে, অনেক রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে আর কি, তাদেরকে অনেক বেশি আপনার স্টেপ নিতে হবে। তেলের দাম হঠাৎ করে বাড়বে না। এই যুদ্ধটা যদি একটু স্থায়ী হয়, আপনার 8 দিন 10 দিন বা 15 দিন স্থায়ী হয়, সেক্ষেত্রে প্রভাবটা পড়বে ব্যাপক। কিন্তু যদি আপনার নেগোসিয়েশনের মাধ্যমে 2-1 দিন 4 দিন 5 দিনের মধ্যে যদি যুদ্ধটা বন্ধ হয়ে যায়, তেমনটা প্রভাব পড়বে না। সুতরাং এগুলো সব নির্ভর করবে গভর্নমেন্টের অ্যাপ্রোচের উপর, গভর্নমেন্টের পলিসির উপর। নিশ্চয়ই এই আপনি যে সরকারের অ্যাপ্রোচের কথা বললেন, কেমন হওয়া উচিত এই মুহূর্তে আপনার কাছে? এই মুহূর্তে এম্বাসিগুলো আমার মনে হয় দোহার থেকে, দুবাই থেকে বেশ কয়েকটি অ্যানাউন্সমেন্ট আমরা আজকে দুপুরের পর থেকে শুনেছি নাগরিকদের নিরাপত্তার জন্য এবং অন্যান্য বিষয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রফেসর সাহেব যেটা বললেন, এটা একটা রিয়ালিটি, ভালো ব্যবহার ইত্যাদি। কিন্তু আমি দীর্ঘ দিন বাইরে ছিলাম, আছি, এবং আমরা যেটা দেখেছি, যখন সৌদি আরবে দেখুন 35 লক্ষ মানুষের বসবাস, আমাদের দেশে একটা জেলাতেও 35 লক্ষ মানুষ নাই। তো একটা জেলার জন্য অন্তত মিনিমাম 500 অফিসার থাকে কৃষি, শিক্ষা সবকিছু দেখার জন্য। তো আমাদের ওইখানে 35 লক্ষ মানুষের জন্য আমার মনে হয় 35 জন মানুষও নাই। সো ওখানেও কিন্তু প্রচুর পরিবারের শিক্ষা, বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকে, তার ওয়েলফেয়ার দেখতে হয়, এবং তাদের ভিসা পাসপোর্টটাই শুধু আমরা জানি। সেক্ষেত্রে 35 লক্ষ মানুষের ভিসা পাসপোর্ট সার্ভিসের জন্য, ওয়েলফেয়ার সার্ভিসের জন্য, তাদের দেশের সংকটগুলো দেখার জন্য আরও অনেক বেশি অফিসার দরকার। রিয়েলিস্টিক হইতে যদি দেখি, এখানে ঢাকা ইউএস এম্বাসিতে 300-র উপরে লোক কাজ করে। তো আমাদের এখানে ইউএস এর কয়জন লোক আছে, অথবা তাদের ডিপ্লোম্যাটিক ইন্টারেস্টে হয়তো অনেক লোকের কাজ দরকার আছে। কিন্তু প্রপোর্শনটা আপনি চিন্তা করুন, ইউএসএতে, কেএসএতে আমাদের যদি 35 লক্ষের বিপরীতে, আমার মনে হয় সংখ্যাটা কোনোভাবেই হয়তো 60-70-এর বেশি হবে না। এইসব দিক বিবেচনা করলে আমাদের অবশ্যই আমাদের অ্যাম্বাসিগুলোকে যেখানে বেশি মানুষকে সেবা করতে হবে, সেখানে একটু বেশি মানুষের ব্যবস্থাও করতে হবে, এবং টেক বেস যদি সার্ভিসগুলোকে করা হয়, আউটসোর্স করা হয়, অ্যাম্বাসির আউটসোর্স করা হয়। আজকাল বিএফএস যেমন একটা উদাহরণ, ঠিক তেমনি অন্তত 10টা প্রভিন্সে যদি 10টা আউটসোর্স করা হয়, তাহলে সব মানুষকে একটা জায়গায় আসতে হবে। আমার মনে হয় এমবেসি অনেক ক্ষেত্রে মেধাবী অফিসাররা, ডিপ্লোম্যাটরা যারা আছে, তারা চেষ্টা করে দেশকে হাইয়েস্ট সার্ভ করার জন্য, কিন্তু সংখ্যাগত লিমিটেশন এবং আমাদের জেনারেল আচরণগত কিছু বিষয় তো অবশ্যই থাকে। সেটি নিশ্চয়ই এই সময় তারা করবেন না, আমরা সেইটি প্রত্যাশা যুদ্ধকালীন সময় এটা চাই অনেক অবশ্যই।